বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন মেনে নিতে পারে নাই এবং তারা দেখতে পাচ্ছে যে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে এবং হাসিনার ফ্যাসিবাদের পতনের সাথে সাথে ভারতীয় হেজেমনিরও বাংলাদেশে পরাজয় শুরু হয়েছে। এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেই 5ই আগস্টের পর থেকে তারা নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা সবাই অবহিত আছেন যে তারা সংখ্যালঘু কার্ড খেলবার অপচেষ্টা করে যাচ্ছে। অথচ সত্য কথা হলো যে বাংলাদেশে সংখ্যালঘুরা বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায়, সংখ্যালঘু নাগরিকের তুলনায় অধিক নিরাপদে আছে, অধিক সম্মানের সাথে আছে। একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশে হিন্দু নাগরিকের সংখ্যা 8%। আমি কিছুদিন আগে বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার রেজাল্ট দেখছিলাম। যেহেতু আপনারা জানেন ইনশাআল্লাহ 22শে ডিসেম্বর আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশিত হতে যাচ্ছে আল্লাহর রহমতে, সেই জন্য আমরা বিভিন্ন তথ্য যাচাই করছিলাম। আমরা দেখতে পেয়েছি যে বিগত প্রায় 5টি বিসিএসে পুলিশ বাহিনীতে শতকরা 20% হিন্দু নাগরিক চাকরি পেয়েছে পুলিশ বাহিনীর কর্মকর্তা হিসেবে, যেখানে বাংলাদেশে হিন্দু নাগরিকের জনসংখ্যা 8.5%। এর বিপরীতে আমি যদি ভারতের দিকে তাকাই, ভারতে মুসলমান জনসংখ্যা 15%, সরকারি চাকরি পায় মাত্র 2.5%। এই হচ্ছে ভারতে মুসলমানদের অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে প্রকৃতপক্ষে হিন্দু নাগরিকরা বলতে গেলে এক ধরনের কমান্ডিং পজিশনে আছে। তারা সংখ্যাগুরু মুসলমানদের উপরে তারা অধিকতর সুবিধাভোগী হিসাবে তারা এখানে দিন যাপন করছে। তারপরেও এই মাইনরিটি কার্ড খেলা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা 2টি হত্যাকাণ্ডের কথা বলে গেছেন। ফ্যাসিস্ট আমলে ফরিদপুরে 2 জন নিরীহ শ্রমিক, 2 ভাই সহোদর, তাদেরকে নির্মমভাবে এই হিন্দু সন্ত্রাসীরা হত্যা করেছিল এবং কয়েকদিন আগে আমাদের একজন আইনজীবীকে চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে। অথচ বাংলাদেশে হিন্দু নাগরিকেরা নিরাপদে আছে। এই আজ কদিন আগে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটে গেছে, এটা যদি ভারতে ঘটতো উল্টোটা, কোনো মুসলমান সন্ত্রাসী যদি কোনো হিন্দু আইনজীবীকে হত্যা করত, তাহলে এতদিনে ভারতে মুসলমানদের রক্তের হোলি খেলা শুরু হয়ে যেত। কিন্তু বাংলাদেশে আমরা হিন্দুদের সর্বরকম নিরাপত্তা দিয়ে আসছি এবং আমাদের আলেম ওলামা বৃন্দ তাদের প্রত্যেকটি বক্তৃতায় তারা হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে যাচ্ছেন অব্যাহতভাবে। আর উল্টো দিকে ভারতে তথাকথিত হিন্দু সাধুরা প্রকাশ্যে মুসলমানদের হত্যা করার দাবি জানায়। এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য। আমরা আজকে বাবরি মসজিদের শহীদ দিবস পালন করছি 6ই ডিসেম্বর, কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না, বর্তমান বছরে আরো 4টি মসজিদ ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। এমনকি আমাদের আজমির শরীফ পর্যন্ত, হযরত মঈনুদ্দিন চিশতির জায়গা, সেটা পর্যন্ত এখন নিয়ে তার উপরে হিন্দুরা দাবি করছে যে সেটা একটা মন্দির এবং সেটা আবার ধ্বংস করার পায়তারা শুরু হয়েছে। কাজেই আমাদের কর্তব্য হচ্ছে, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, ভারতে যে মুসলমানদের উপর অত্যাচার চলছে তার প্রতিবাদ করা। কারণ মুসলমানরা আমরা উম্মাতে বিশ্বাস করি। উম্মাতে যদি আপনি বিশ্বাস করেন, উম্মার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে পৃথিবীর যেখানেই উম্মা নির্যাতিত হবে তার জন্য প্রতিবাদ করা আপনার ইমানি দায়িত্ব।
দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই ইমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি বলেই ভারত আজকে মাইনরিটি কার্ড খেলবার দুঃসাহস দেখিয়েছে। আমরা যদি ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতাম, ভারত কোনোদিনও মাইনরিটি কার্ড খেলতে সাহস পেত না। এটা আমাদের ব্যর্থতা যে আমরা ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছি। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আপনাদেরকে দুই একটি ঘটনার কথা বলি। গত বছর ভারতের একজন উত্তরপ্রদেশে একজন সিটিং এমপি আতিক আহমেদ এবং তার ভাইকে পুলিশ সন্ত্রাসী নাম দিয়ে পুলিশের হেফাজতের মধ্যে ভাড়াটে খুনি নিয়ে এসে তাদেরকে প্রকাশ্য দিবালোকে এরকম টেলিভিশনের সামনে গুলি করে হত্যা করেছে এবং তার কোনো বিচার হয় নাই। এমপি, সিটিং এমপি, উত্তরপ্রদেশের সিটিং এমপি আতিক আহমেদ, তাকে হত্যা করা হয়েছে। কোন রকম প্রতিবাদ ভারতে উচ্চারিত হয় নাই। আর বাংলাদেশে উল্টোটা হচ্ছে। এক সন্ত্রাসী, ইসকনের সন্ত্রাসী চিন্ময় দাস, সে গ্রেফতার হয়েছে। সন্ত্রাসীর তো গ্রেফতারি হওয়ার কথা। সেই সন্ত্রাসী চিন্ময় দাস গ্রেফতার হওয়ার জন্যে তার প্রতিবাদে তার দলীয় সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা একজন মুসলমান, একজন তরুণ আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে বাংলাদেশে। এটা কল্পনা করা যায়? আরেকটি ঘটনার কথা বলি। উত্তরপ্রদেশেই একজন ইউনিভার্সিটির টিচার খালিদ আহমেদ, তিনি একটা মাঠে নামাজ পড়ছিলেন একা একা। একজন একা মাঠের মধ্যে নামাজ পড়ছিলেন উত্তরপ্রদেশের মসজিদে। নামাজ পড়ার অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এই হচ্ছে ভারত। এই ভারতের দিল্লিতে নামাজরত মুসল্লিকে পুলিশ বুট দিয়ে লাথি মেরেছে। আমরা তার প্রতিবাদ করি নাই। এটাই আমাদের ব্যর্থতা। এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা 6 ডিসেম্বর থেকে আপনারা রাস্তায় নামুন। নামবেন কি জন্যে? ভারতের মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামবেন। এবং 6 ডিসেম্বর আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ বাবরি মসজিদ 1992 সালে ওই দিন ধ্বংস করা হয়েছিল। কাজেই সেই উপলক্ষে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমি হেফাজতের কাছে আহ্বান জানাচ্ছি। হেফাজতের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আপনাদের দায়িত্ব সারা বাংলাদেশে ওই দিন ভারতীয় মুসলমানদের উপর জুলুমের বিরুদ্ধে মিছিল করা, ঢাকা সারা বাংলাদেশে। আপনারা সারা বাংলাদেশে আওয়াজ তুলুন। আমরা প্রতিবাদ জানাই ভারতে মুসলমানদের উপর নিপীড়নের বিরুদ্ধে। যারা নিজেদের মাইনরিটিদের উপরে দিবারাত্র অত্যাচার চালাচ্ছে, তারা সাহস পায় কি করে বাংলাদেশে মাইনরিটি নিয়ে কথা বলার জন্য? তাদের কোন রকম নৈতিক অধিকার নাই বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলার জন্য। ভারতের হিন্দুত্ববাদী সরকারের, মোদীর কোন রকম অধিকার নাই। কারণ আপনারা জানেন, বর্তমানে যে ভারতের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সেই প্রধানমন্ত্রী মোদীর আর এক নাম হচ্ছে গুজরাটের কসাই। মোদীকে গুজরাটের কসাই নামে না ডাকা হয়। কেন ডাকা হয়? 2002 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন হাজার হাজার মুসলমানকে সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা করা হয়েছিল মোদীর ডাইরেক্ট নির্দেশে। এই কারণে সারা বিশ্বে মোদীকে গুজরাটের কসাই হিসাবে ডাকা হয়। 1 বছর আগেও বিবিসি টেলিভিশন একটা ডকুমেন্টারি করেছে। সেই ডকুমেন্টারিতে বলা হয়েছে, ইংরেজি ডকুমেন্টারি, সেখানে বলা হয়েছে মোদি ইজ দ্য বুচার অফ গুজরাট, মানে গুজরাটের কসাই। সেই গুজরাটের কসাই নিজের দেশে মুসলমানদের গণহত্যা করার পরে কি করে সাহস পায় বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার জন্য? এবং এই যে সাহস পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা ভারতের মুসলমান ভাইদের পাশে দাঁড়াই নাই। আমার মনে আছে, আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, তখন জুম্মার নামাজে, প্রতিটা জুম্মার নামাজে কাশ্মীরের মুসলমান এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হতো। আজকে
আমি সেই দোয়াগুলি শুনতে পাই না। আমি যখন আজকে জুম্মার নামাজ পড়তে যাই, সেই জুম্মার নামাজে আমি কাশ্মীরের মুসলমানদের জুলুমের কথা শুনতে পাই না। আপনারা হয়তো অনেকে খুররম মঞ্জুরের নাম শোনেন নাই। খুররম মঞ্জুর কাশ্মীরের একজন মানবাধিকার কর্মী, অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে খুররম মঞ্জুর। সেই খুররম মঞ্জুরকে গত 5 বছর ধরে জেলে আটক রাখা হয়েছে সন্ত্রাসী অপবাদ দিয়ে। কে আটক রেখেছে? ভারতীয় হিন্দুত্ববাদী সরকার, মোদীর সরকার। আর সেই মোদীর সরকার, যে মোদীর সরকার খুররম মঞ্জুরের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মীকে 5 বছর ধরে বিনা বিচারে জেলে আটক রেখেছে, সেই মোদী সরকার আপত্তি জানাচ্ছে একজন সন্ত্রাসী চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। কাজেই আমাদেরকে বলতে হবে ভারতকে খুব পরিষ্কার করে যে তোমরা ভারতের মুসলমানদের দিকে নজর দাও, বাংলাদেশের হিন্দুদের দিকে নজর দেওয়ার তোমাদের কোনো প্রয়োজন নাই। কারণ বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের নাগরিকদের রক্ষা করা আমাদের সংখ্যাগুরু, আমরা মুসলমান, আমাদের পবিত্র কর্তব্য। এবং সেই কর্তব্য আমরা পূর্বেও পালন করেছি, এখনো পালন করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পালন করে যাব। তার জন্যে মোদীর নসিহতের কোনো প্রয়োজন নাই। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সিনা টান করে দাঁড়াতে হবে আমাদেরকে, এবং টান করে বলতে হবে এই দেশের তৌহিদি জনতা ফ্যাসিবাদকে পরাজিত করেছে, ভারতীয় হেজেমনিকে উৎখাত করেছে। ভারতীয় হেজেমনি কিংবা হাসিনার ফ্যাসিবাদ আর কোনোদিন ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসতে পারবে না। এই দেশের তৌহিদি জনতা ভারতীয় হেজেমনি এবং হাসিনার ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেবে না ইনশাআল্লাহ। আমাদের তরুণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে শেখ হাসিনার জালিমশাহীর পতন ঘটিয়েছে। তারা জানে তারা স্বাধীনতা এনেছে, তারা জানে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন, যখন ভারতীয় ইন্ধনে এবং ভারতীয় সমর্থনে গণজাগরণ মঞ্চের নামে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছিল শাহবাগে, তার বিরুদ্ধে মরহুম আল্লামা শফি, মরহুম আল্লামা আহমেদ শফি, মরহুম জুনায়েদ বাবুনগরী, তাদের নেতৃত্বে যে যে প্রকৃত অর্থে ইসলামী জাগরণের সূচনা হয়েছিল, তার মাধ্যমে শাহবাগের পতন হয়েছে, তার মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমি বলতে চাই, আজকে আবার বাংলাদেশ এক ধরনের বিপদের মধ্যে পড়েছে। কাজেই ঐতিহাসিকভাবেই এই দেশের আলেম সমাজের উপরে দায়িত্ব এসেছে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের ঈমান রক্ষা করবার জন্য। এই জন্যে আমি আজকে যারা হেফাজতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আবার নেতৃত্ব দিন, আপনারা আবার ইসলামী জনতাকে নেতৃত্ব দিন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে মাঠে নামান। এবং আপনারা এবার নেতৃত্ব দিবেন ভারতে যে জুলুম চলছে মুসলমানদের বিরুদ্ধে, সেই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য, ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবার জন্য নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য নেতৃত্ব দেবেন। আপনারা কেউ এখানে বলেছেন যে আমরা রক্ত দিব এবং অন্য কেউ সরকারে যাবে। আমার মনে হয় যারা প্রকৃত মুসলমান তারা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে না, তারা ঈমান রক্ষা করবার জন্য লড়াই করে, তারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করে, দুনিয়ার জন্য তারা লড়াই করে না। কাজেই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, ক্ষমতায় যারাই যাক না কেন, আপনাদের যে ইমানি দায়িত্ব আছে, সেই দায়িত্ব অবশ্যই আপনারা পালন করবেন। এবং সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে 2013 সালে গণজাগরণ মঞ্চের বিপরীতে যখন হেফাজতের উত্থান ঘটেছিল, তখন আমার দেশ পত্রিকা একা আপনাদের সমর্থনে দাঁড়িয়েছিল।
সকল মিডিয়া একদিকে ছিল এবং একা আমার দেশ পত্রিকা ইমানের পথে ছিল, আল্লাহর পথে ছিল আমার দেশ। সেই আমার দেশ ইনশাআল্লাহ 22শে ডিসেম্বর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পুনঃ প্রকাশিত হতে যাচ্ছে। কাজে এবারও যদি 6ই ডিসেম্বর থেকে আপনারা আবার ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামেন, আবার আপনারা লড়াই শুরু করেন, ইনশাআল্লাহ 22 তারিখ থেকে যখন আমার দেশ প্রকাশিত হবে, আমার দেশ পূর্বের মতোই হেফাজত ইসলামের পাশে থাকবে, আপনাদের সাথে সঙ্গী হয়ে মাঠে লড়াই করার জন্য আমার দেশ প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।